সায়না ম্যাডাম, আপনার জন্য একটা সুন্দর ফুল এনেছি। সায়না অহংকার ভরে বলে, আমার জন্য ফুল? একজন কয়লা শ্রমিক আমার জন্য ফুল এনেছে? তুই জানিস এটা আমার জন্য একটা অপমান। বাংলাদেশের দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি। সূর্যের শেষ আলোয় বিশাল খোলা জায়গাটি জ্বলজ্বল করছে। চারপাশে অত্যাধুনিক অ্যাডভান্স টেকনোলজি, ওয়েপন সিস্টেম আর সিকিউরিটি গার্ড। বিশাল অফিসের ছাদের ওপর একা দাঁড়িয়ে আছে সজীব। তার পরনে কালো শার্ট ও প্যান্ট, এক হাতে সিগারেট, অন্য হাতে ওয়াকিটকি। সজীব ধীর কণ্ঠে যেন নিজেকেই বলছে, 19 বছর, এই 19টা বছর আমি অপেক্ষা করেছি। এই কয়লার রাজত্বে কত অপমান, কত অবহেলা সহ্য করেছি। আমার মতো কত অসহায় মানুষের রক্ত ঝরেছে এখানে। তোমরা সেদিন আমাকে কয়লা শ্রমিক বলে মুখ ফিরিয়েছিলে। কি ভেবেছিলে তোমরা আমি বোকা ছিলাম, সহজ সরল ছিলাম? আরে আমি এভাবে থেকেই তো সব পর্যবেক্ষণ করছিলাম, তোমাদের দুর্বল দিকগুলো। অনেক অত্যাচার করেছিল, তাই না? কিন্তু আজ দেখো, তোমাদের রাজত্বে আমি সম্রাট। কোথায় গেলে তোমরা? এখন কেন তোমাদের কণ্ঠস্বর শোনা যায় না? ওয়াকিটকিতে সজীবের ব্যক্তিগত সহকারী ফরেনের কণ্ঠ ভেসে আসে। তার কণ্ঠে বেশ উত্তেজনা। স্যার, সব ঠিক আছে। দিনাজপুর বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। বাইরে কোনো গাড়ি বা মানুষ ঢুকতে পারবে না। গুড, তোমাদেরকে আমি বিশ্বাস করি, কারণ তোমরা আমার মতোই এই মাটির সন্তান। এই মাটির প্রতি আমাদের ভালোবাসা চিরদিনের। আমাদের কয়লা খনিতে এখন শুধু সত্যের রাজত্ব চলবে। কোনো অত্যাচার, কোনো দুর্নীতি এখানে থাকবে না। স্যার, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু স্যার, সাইনা ম্যাডামকে নিয়ে একটু। সজীব আচমকা কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, সায়না, কি হয়েছে ওর? আবার কোনো ঝামেলা করেছে নাকি? না স্যার, ঝামেলা ঠিক নয়। তিনি কেবল অস্থির হয়ে আছেন। এই সব কিছু তিনি এখনও মেনে নিতে পারছেন না। আমি ভেবেছিলাম হয়তো আপনি গিয়ে একটু কথা বললে। সায়না, ওর রাগ ভাঙাতে আমি নিজে যাচ্ছি। তুমি চিন্তা করো না। তোমার কাজ হলো নিশ্চিত করা যেন এই কয়লা খনির বাইরে কোনো বিশৃঙ্খলা না হয়। আর মনে রাখবে, এই রাজত্ব আমাদের, কারো বাবার জমিদারি নয়। এই কয়লা খনিতে এখন নতুন সূর্য উঠবে, কোনো কালো মেঘ নয়। সজীব ওয়াকিটকি বন্ধ করে দেয়। সে জানে এই রাজত্বের মূল ভিত্তি হলো তার কঠিন লড়াই। 13 বছর ধরে তিল তিল করে সে নিজেকে তৈরি করেছে। এখন শুধু বাকি প্রতিশোধের পালা। অতীত তাকে শান্ত থাকতে দেয় না। তার চোখ চলে যায় কয়লা খনির শ্রমিকদের আবাসের দিকে। তাদের হাসি দেখে তার মন ভরে ওঠে। কয়লা খনির ভেতরের একটি বিলাসবহুল বাংলো। বাংলোর হলরুমে কয়েকজন কাজের লোক চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই একটি আতঙ্কিত মহিলা কাজের লোক, যার নাম সালেহা বেগম, সে চিৎকার করে উঠল, ও আল্লাহ, কি হয়ে গেল গো? বড় সাহেব আমাদের শেষ করে দেবে। কাজের লোকগুলো কথার মাঝেই ফারহান ছুটে আসে। তার মুখে চিন্তার ছাপ। কি হয়েছে সালেহা বেগম? কেন এত চিৎকার করছো? ফারহান বাবা, সাইনা ম্যাডাম বন্দুক হাতে নিয়েছে। তিনি বলছেন তিনি এক্ষুনি কয়লা খনির বাইরে চলে যাবেন। ফারহান দ্রুত তার ওয়াকিটকিতে বলে, স্যার, সাইনা ম্যাডাম বন্দুক হাতে নিয়েছেন। আমরা কি করব? তিনি যে কোনো সময় কিছু একটা ঘটিয়ে ফেলতে পারেন। ওপার থেকে সজীবের ঠান্ডা কণ্ঠ শোনা যায়, সায়না ম্যাডামের রাগ ভাঙাতে আমি নিজেই যাচ্ছি। তুমি চিন্তা করো না, তোমরা শুধু দূর থেকে তাকে নজর রেখো। সজীব হেঁটে হেঁটে বাংলোর দিকে যাচ্ছে। তার মুখে কোনো ভয় নেই, সে হাসছে। তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব, তার চোখে এক গভীর ভাবনা। সে জানে সায়নার এই রাগ তার প্রতি করা অতীতের অন্যায়ের ফল। বাংলোর একটি বড় ঘর, ঘরের ভেতরে বসে আছে সায়না। তার হাতে একটি পুরনো রাইফেল। সে উত্তেজিত হয়ে কথা বলছে, আমি জানি সে আমাকে এখানে আটকে রেখেছে। সে আমার বাবার সব কেড়ে নিয়েছে। আমি এই কয়লা খনি থেকে পালাবই। এই সজীব, সে একজন কয়লা শ্রমিক ছাড়া আর কিছুই না। সে আমাকে এখানে আটকে রেখে ভাবছে কি? হ্যাঁ, এখন যেই আমার সামনে আসবে সোজা গুলি করে দেব। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। হঠাৎ ঘরের দরজা খুলে যায়। সজীব প্রবেশ করে। তার চোখে এক অদ্ভুত অধিকার বোধ আর মুখে হালকা হাসি। সায়না তাকে দেখে আরো রেগে যায়। তুমি এখানে কি করছো? আমি বলেছি আমি তোমার সাথে না থাকতে চাই আর না কোনো কথা বলতে চাই। তুমি আমার বাবার সব কেড়ে নিয়েছো। তুমি একজন। আমি জানি আমি কি, আর এই মুহূর্তে আমি এই রাজত্বের মালিক। তুমি এখন আমার হেফাজতে।
তাই এই বন্দুকটা আমার হাতে তুলে দাও। সজীব ঠান্ডা মাথায় সায়নার হাতের দিকে তাকিয়ে থাকে। সায়না কিছুতেই বন্দুকটা দিতে রাজি হয় না। সজীব ধীর পায়ে তার কাছে আসছে। এই, একদম আমার কাছে আসবে না, নাহলে গুলি চালিয়ে দেব, খুন করে ফেলবো। আর এক পায়ে গলি। তুমি আমাকে খুন করবে? আমি জানি তুমি তা পারবে না, কারণ তুমিও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমাকে ভয় পাই না। আমি তোমার মতো একজন কয়লা শ্রমিককে কেন ভয় পাবো? তুমি বন্দুক রেখে চলে যাও, আমি তোমাকে খুন করব না। তাহলে কাকে খুন করবে? নিজেকে। তুমি মরে গেলে এই সজীব বাঁচবে কাকে নিয়ে? এই কয়লা খনি, এই বিশাল সাম্রাজ্য আর এই অত্যাধুনিক বাংলো কে সামলাবে সোনা? তুমি কোনো চিন্তা করো না বেবি, এই বাসাটা পুরোটাই তোমার। যখন যেভাবে খুশি ব্যবহার করবে, ঘরের ভেতর দৌড়দৌড়ি করবে, খেলবে, আড্ডা দেবে, ঠিক সেইভাবেই যেভাবে তুমি ছোটবেলায় এগুলো করতে। পার্থক্য শুধু এইটুকু যে এই বাংলো আগে ছিল তোমার বাবার দখলে, আর এখন আমার দখলে, আর মরার আগ পর্যন্ত আমার দখলেই থাকবে। এই কথাগুলো বলতে বলতে সজীব সায়নার কাছ থেকে বন্দুকটা ঠান্ডা মাথায় নিয়ে নেয়। সায়না বুঝতেই পারল না, যখন দেখলো তার হাতে বন্দুক নেই। সায়নার চোখে হতাশা আর রাগ ভেসে ওঠে। সজীব বন্দুকটা টেবিলে রেখে দেয়। কিছুক্ষণ পর বাংলোর বড় হলরুম। সজীব সায়নাকে জোর করে তার পাশে বসায়। সায়না রাগে কাঁপছে। সজীব এক গ্লাস পানি সায়নার দিকে এগিয়ে দিয়ে বলে, পানিটা খাও, এতে তোমার মন শান্ত হবে। আমি তোমাকে এখানে আটকে রেখেছি কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমার কোনো ক্ষতি হবে না। আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। তুমি একজন ভণ্ড, তোমার হাতে এখন আমাদের রাজত্ব, কিন্তু তুমি এখনো সেই কয়লা শ্রমিকই রয়ে গেছো। তোমার কোনো অধিকার নেই আমাকে আটকে রাখার। সায়না, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি কোনো ভণ্ড নই, আমি শুধু আমার অধিকার প্রতিষ্ঠা করেছি। তোমার বাবা আমাদের উপর যে অত্যাচার করেছেন তার ফল এখন তিনি ভোগ করছেন। সায়না পুরনো দিনের কথা তুলে সজীবকে অপমান করার চেষ্টা করে, কিন্তু সজীব সেই কথাগুলো এড়িয়ে যায়। সে জানে সায়নার এই রাগ তার ভালোবাসার কারণ। আগে তুমি আমার জন্য কিছুই করতে পারতে না। আমি যখন তোমাকে অপমান করতাম তখন তুমি কিছু বলতে না, আর এখন তোমার হাতে ক্ষমতা, তাই তুমি এত কিছু করছো। আমি তখনও তোমাকে ভালোবাসতাম আর এখনো বাসি। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু এই কয়লা খনিতে আমার রাজত্ব চলবেই, আর আমার রাজত্বে তুমি আমার স্ত্রী হিসেবে থাকবে। সে জানে সায়নার এই রাগ তার ভালোবাসার কারণে। সায়না এই কথা শুনে আরো রেগে যায়। তার চোখে অবিশ্বাস আর অপমান ফুটে ওঠে। সজীব এবার তার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে কথা বলে, এখন থেকে তোমার জীবন আমার কথা চলবে। তোমার বাবার মতো অত্যাচারী মালিকের কাছে তোমার আর কোনো সম্মান নেই। এখন তুমি এই রাজত্বের রানী হিসেবে থাকবে আমার বাসায়। তোমার অহংকার, তোমার সব অপমান, অবহেলা আমি ভুলিয়ে দেব। সায়না অসহায়ভাবে সজীবের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে সজীবের এই কর্তৃত্বের কাছে তার কোনো প্রতিরোধই কাজ করবে না। তাদের দুজনের মধ্যে এক নীরব যুদ্ধ শুরু হয়। সায়নার চোখে ঘৃণা আর সজীবের চোখে অদ্ভুত অধিকারবোধ আর ভালোবাসা। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের আবাসন এলাকা। পরের দিন সকালে নরম আলোয় জায়গাটি ঝলমল করছে। সজীব শ্রমিকদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে। তার পরনে সাধারণ শার্ট, যেন সে তাদেরই একজন। চারপাশে শ্রমিক পরিবারের সদস্যরা, শিশুরা খেলা করছে। সজীব শ্রমিকদের দিকে তাকিয়ে আন্তরিক কণ্ঠে বলে, কেমন আছেন আপনারা সবাই? কোনো সমস্যা হচ্ছে না তো? আমি আপনাদেরই একজন। এই কয়লা খনির মাটি, এই কয়লার ধুলো আমার জীবনের অংশ। আপনারা জানেন এই মাটি আমাদের। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন। একজন বয়স্ক শ্রমিক সজীবের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেন, না বাবা, কোনো সমস্যা নেই। তুমি তো আসার পর থেকে আমাদের সব দুঃখ দূর করে দিয়েছো। আগের মালিকের অত্যাচারে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছিল। আমরা শান্তিতে থাকতে পারতাম না, এখন আমরা শান্তিতে আছি। চাচা, আগে কি হতো একটু খুলে বলুন, দর্শকরা শুনো। কি আর বলবো বাবা, আগের মালিক সায়না ম্যাডামের বাবা, তিনি আমাদের উপর অমানসিক অত্যাচার করতেন। সময় মতো বেতন দিতেন না। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো। এই কয়লা খনিতে কাজ করতে গিয়ে কতজন মারা গেছে তার কোনো হিসাব নেই। তাদের পরিবারের কোনো খোঁজও কেউ নিত না। আমি জানি করুন চাচা, সেসব দিন শেষ।
এখন থেকে এই কয়লা খনির সব শ্রমিক আমার পরিবারের সদস্য। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন। আমি জানি আপনাদের এই কষ্টগুলো, আমি নিজে এই কষ্টের মধ্যে দিয়ে গেছি। একজন তরুণ শ্রমিক এগিয়ে আসে বলে, স্যার, আপনি আসার পর আমাদের জীবন বদলে গেছে। আমার বোনকে আগের মালিকের গুন্ডারা তুলে নিয়ে গিয়েছিল, তখন তারা আমাকে মারধর করেছিল। এখন আমার বোন নিরাপদে আছে আপনার জন্যই। তুমি চিন্তা করো না, তোমার বোন এখন থেকে আমার তত্ত্বাবধানে থাকবে। এই কয়লা খনিতে এখন আর কোনো অন্যায় হবে না। আমি নিশ্চিত করব যে তোমাদের সবার পরিবার নিরাপদে থাকবে। শ্রমিকেরা সবাই একসাথে সজীবকে ধন্যবাদ জানায়। সজীব তাদের সঙ্গে কিছু সময় কাটায় এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনে। তার চোখে তাদের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান দেখা যায়। সে তাদের একজন হয়ে উঠেছে। সজীব সারাদিন তাদের সাথেই কাজ করে। রাতে বাংলোর একটি বড় বারান্দা। সায়না চুপিচুপি বাংলো থেকে বের হয়ে আসছে, তার হাতে একটি ছোট ব্যাগ। সে ভাবছে সে সহজেই সজীবের নজর এড়িয়ে পালাতে পারবে। এই সজীব ভাবছে কি আমি একজন কয়লা শ্রমিকের কথা শুনবো? আমি এখান থেকে পালাবই। আমার বাবা ফিরে আসবেন, তখন এই সজীবকে দেখে নিব। একবার শুধু বের হতে পারলেই হলো, পরে এসে বুঝাবো এই কয়লা খনির আসল রাজা কে। সায়না বাংলোর বাইরে পা রাখে। সে ভাবছে এখন সে সহজে তার বাবার কাছে ফিরে যেতে পারবে, কিন্তু হঠাৎই একটি সেন্সর অ্যালার্ম বেজে ওঠে। পুরো এলাকা আলোকিত হয়ে যায়। সজীবের হাইটেক সিকিউরিটি সিস্টেমে ধরা পড়ে যায় সায়না। সায়না ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? রাতে একা একা বেরিয়ে কোথাও যাচ্ছেন নাকি? সায়না আচমকা পেছনে ফিরে সজীবকে দেখে চমকে যায়। তুমি তুমি এখানে কি করছো? তুমি কি আমার পেছনে নজর রাখছো? আমি আপনার পিছনে নজর রাখছি না ম্যাডাম, আমি শুধু আমার সম্পত্তি পাহারা দিচ্ছি। আর আপনি আমার সম্পত্তি, তাই আপনাকে পাহারা দিতেই আমি এখানে এসেছি। আমি তোমার সম্পত্তি নই। আমি এখান থেকে চলে যাব, প্লিজ আমাকে যেতে দাও। আমি জানি তুমি পালানোর চেষ্টা করবে, কিন্তু এই জায়গাটা তোমার বাবার রাজত্বের মতো সহজ নয়। এটা আমার রাজত্ব। এখন থেকে তোমার চলাফেরার ওপর আরও কড়া নজর রাখা হবে। সায়না প্রথমবার কিছুটা ভয় পায়। সে বুঝতে পারে এই সজীব সেই পুরনো সজীব নয়, তার ক্ষমতা এখন অনেক বেশি। বাংলোর একটি বড় ঘর। সজীব সায়নাকে ধরে ঘরে নিয়ে আসে। তার চোখে এবার কোনো ভালোবাসা নেই, আছে শুধু কর্তৃত্ব আর রাগ। আমি তোমাকে বারবার বলেছি তুমি এখান থেকে কোথাও যাবে না, কিন্তু তুমি আমার কথা শুনলে না কেন? তুমি কি আমাকে এখনো ভয় পাও না? আমি কেন তোমাকে ভয় পাবো? তুমি একজন কয়লা শ্রমিক থেকে এখন গুন্ডা হয়ে গেছো, একজন খুনি হয়ে গেছো। তুমি আমার বাবার সব কেড়ে নিয়েছো। এখনো সেই দিনের কথা মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। তুমি সেই দিন মানুষ রূপে একটা হিংস্র হয়ে গিয়েছিলে, মনে নেই? সজীব, আমি তোমাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা। তুমি আমাকে ঘৃণা করো, ভালো কথা, কিন্তু এখন থেকে তুমি আমার কথা শুনবে। যদি আবার পালানোর চেষ্টা করেছো তাহলে তার ফল ভালো হবে না। তুমি নিজেই তো বললে সেদিনের কথা, সেই রূপে ঘুরে আসতে আমাকে বাধ্য করো না। সায়না সজীবের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তার কোনো প্রতিরোধী কাজ করবে না। সজীব এবার কিছুটা কঠিন। সে সায়নাকে তার সামনে বসায়। সায়না, আমি জানি তুমি আমাকে একজন কয়লা শ্রমিক হিসেবে দেখো, হিংস্র হিসেবে দেখো, কিন্তু তুমি জানো না এই কয়লা খনিতে কাজ করতে গিয়ে আমার জীবন কত কঠিন ছিল। তোমার বাবা এবং তার গুন্ডারা আমাকে কত অত্যাচার করেছিলেন তা তুমি পুরোপুরি জানো না। আমি সব সহ্য করেছিলাম তখন। আমি জানি না, আমি তোমাকে কিছু বলিনি। তুমি কিছু বলনি, মনে আছে একবার আমি তোমার জন্য একটা সুন্দর ফুল এনেছিলাম, আর তুমি কি বলেছিলে? ফ্ল্যাশব্যাক। 10 বছর আগে এই বাংলোর সামনে দাঁড়িয়ে আছে সজীব। তার হাতে একটি সুন্দর ফুল। সায়না ম্যাডাম, আপনার জন্য একটা সুন্দর ফুল এনেছি। সায়না অহংকার ভরে বলে, আমার জন্য ফুল? একজন কয়লা শ্রমিক আমার জন্য ফুল এনেছে? তুই জানিস এটা আমার জন্য একটা অপমান। সায়না ফুলটা নিয়ে সজীবের মুখের উপর ছুঁড়ে ফেলে দেয়। সজীব নীরব থাকে, তার চোখে জল। সে ফুলটা তুলে নেয়। তার চোখে সায়নার প্রতি এক অদ্ভুত ভালোবাসা দেখা যায়। সজীব সেই ফ্ল্যাশব্যাকের স্মৃতিতে ডুবে আছে। সায়না তাকে দেখে। সে বুঝতে পারে সজীবের এই রাগ শুধু প্রতিশোধের জন্য নয়, এর পেছনে লুকোনো আছে এক গভীর ভালোবাসা। কি এবার মনে পড়লো তো? তো
সেটা না করে কি তোমার ফুল নিয়ে আমি আলমারিতে সাজিয়ে রাখতাম? সাজিয়ে রাখার দরকার ছিল না, শুধু হাতে নিয়ে সেই ফুলের ঘ্রাণটা নিলেই হতো। হুম, আমার বইয়ে গিয়েছিল যে তোমার মতো একটা শ্রমিকের ফুল নিয়ে ঘ্রাণ নিব। কেন? আমি শ্রমিক বলে কি মানুষ ছিলাম না? বাদ দাও ওসব কথা। কিন্তু তোমার বাবা যে অত্যাচার করেছিল তার কি? তাই বলে সবাইকে শেষ করে তুমি নিজেই রাজত্ব করা শুরু করে দিবে? আমি কখনো কল্পনাও করিনি যে তোমার মতো একজন সাধারণ শ্রমিক এতটা ভয়ঙ্কর মানুষ হয়ে উঠবে। সেই দিন কি তোমার এতটুকু দয়া হয়নি কারো প্রতি? দয়া? দয়া নামক শব্দটা আমার সেদিনই আমার জীবন থেকে চলে গেছে, যেদিন আমার পরিবারের উপর হামলা হয়েছিল। মানে কিসের হামলা? যাকগে ওসব কথা বাদ দাও। এখন তুমি কি ঘুমাও, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, দ্বিতীয়বার কখনো এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করবে না। সজীব, আমি সজীব সায়নাকে বাধা দিয়ে বলে, সায়না, আমি জানি তুমি কি ভাবছো। তুমি আমাকে একজন কয়লা শ্রমিক হিসেবে দেখো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। তুমি আমাকে ভালোবাসো? তুমি আমার বাবার সব কেড়ে নিয়েছো। তুমি আমাকে এখানে আটকে রেখেছো। এটা কি ভালোবাসা বলে? আমি তোমাকে আটকে রাখিনি, আমি তোমাকে রক্ষা করছি। তোমার বাবা যা করেছেন তার ফল তাকে পেতে হবে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা আমার কাছে সবকিছু। সায়না সজীবের কথা শুনে অবাক হয়। সে বুঝতে পারে সজীব তার প্রতি কোনো ঘৃণা রাখে না। তার চোখে সজীবের প্রতি এক অদ্ভুত টানা পোড়েন দেখা যায়। তাদের দুজনের মধ্যে এক নীরব যুদ্ধ শুরু হয়। সায়নার চোখে ঘৃণা আর সজীবের চোখে অদ্ভুত অধিকার বোধ আর ভালোবাসা। কিছুদিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির বাংলার ছাদে সাজানো একটি বিশেষ ডাইনিং এরিয়া। সন্ধ্যা নেমে এসেছে, আকাশে চাঁদ উঠেছে। হালকা আলোয় জায়গাটি এক রোমান্টিক পরিবেশ তৈরি করেছে, কিন্তু সায়না বিরক্ত হয়ে বসে আছে। তার সামনে দামি খাবার, কিন্তু তার কোনো আগ্রহ নেই। সজীব তার মুখোমুখি বসে হাসছে। কেমন লাগছে এই জায়গাটা সায়না? আমি জানি এটা তোমার মন মতো হবে না, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমার রাজত্বের সৌন্দর্যটা দেখো। দেখো তো মাইনের দৃশ্যটা কত সুন্দর লাগছে। ছোট ছোট লাইটগুলো আকাশে তারার মতো জ্বলছে। তোমার রাজত্ব? এই জায়গা তোমার নয় সজীব, এটা আমার বাবার সম্পত্তি। আর এই ডাইনিং, এটা একটা জেলখানার মতো লাগছে। জেলখানা? সায়না, তুমি তো জানো জেলখানার ভেতরেও মানুষ রোমান্টিক হতে পারে। আর তুমি তো আমার রানী। রানীর জন্য জেলখানা নয়, এটা একটা রাজপ্রাসাদ। আমি তোমার রানী নই, আর তোমার রাজত্বে কোনো সুখ নেই। আমি এই খাবার খাবো না। তুমি আমাকে জোর করে এখানে আটকে রেখেছো, আর এখন জোর করে খাবার খেতে দিচ্ছ। জোর করে? সায়না, আমি কি তোমাকে জোর করে কিছু করতে পারি? আমি তো শুধু তোমাকে ভালোবাসার সুযোগ দিচ্ছি। এই ভালোবাসাটা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আর এই সজীব জোর করে তোমার সাথে কিছু করবে না। যদি সত্যি আমি ওই রকম হতাম, তাহলে এতদিনে তোমার সাথে অনেক কিছুই ঘটে যেত। একদিন তুমি নিজেই সবকিছু বুঝবে। তুমি আমাকে বিয়ে করতে চাইবে, আর বিয়ের পর তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার করব তোমার সাথে, যেই সংসারে শুধু থাকবে শুধু ভালোবাসা। ভালোবাসা? আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমার বাবার সব কেড়ে নিয়েছো। তুমি আমাকে বন্দি করে রেখেছো। তোমার ভালোবাসা আমার জন্য একটা অপমান। অপমান? সায়না, তুমি আমাকে ছোটবেলা থেকেই অপমান করে এসেছো। আমি সব সহ্য করেছি। তোমার বাবার অত্যাচারে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছিল। আমি শুধু আমার অধিকার প্রতিষ্ঠা করেছি। আমি জানি না, আমি শুধু জানি তুমি আমার বাবার সব কেড়ে নিয়েছো। সায়না, তুমি এই খাবারটা খেয়ে নাও। না খেলে তোমারই ক্ষতি। মনে রেখো, আমার রাজত্বে আমার কথাই শেষ কথা। তুমি যদি এই খাবার না খাও, তাহলে আমি তোমাকে জোর করে খাওয়াবো। সায়না সজীবের দিকে তাকিয়ে থাকে। তার চোখে অবিশ্বাস আর অপমান ফুটে ওঠে। সে সজীবের কথা শুনে আরও রেগে যায়, কিন্তু সে বুঝতে পারে সজীবের এই কর্তৃত্বের কাছে তার কোনো প্রতিরোধী কাজ করবে না। তাদের মাঝে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। সজীব এবং সায়না মুখোমুখি বসে আছে। হঠাৎই একটি বিকট শব্দে পুরো কয়লা খনি কেঁপে ওঠে। চারপাশে সাইরেন বাজতে শুরু করে। কি হচ্ছে? এটা কিসের শব্দ? কিছু না, এটা শুধু কিছু শত্রুর আগমন।
শত্রু? কি বলছো এসব? সায়না, আমি তোমাকে বলেছিলাম এই জায়গাটা তোমার বাবার রাজত্বের মতো সহজ নয়। এখানে সবসময় বিপদ আসে, আর আমার রাজত্বের শত্রুদের কোনো ঠাঁই নাই। সজীব তার হাতে থাকা ওয়াকিটকি অন করে। তার ব্যক্তিগত সহকারী ফারহানের কণ্ঠ শোনা যায়। স্যার, বাইরে থেকে হামলা হয়েছে। কিছু গুন্ডা কয়লা খনির ভিতরে ঢোকার চেষ্টা করছে। তোমাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি ওয়েপন সিস্টেম আছে, তাদের আটকে দাও, আমি আসছি। সজীব ডিনার ছেড়ে উঠে দাঁড়ায়। সায়না তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে ভয় আর অবিশ্বাস। তুমি কোথায় যাচ্ছ সজীব? তুমি আমাকে একা রেখে যাচ্ছ কেন? তোমাকে দেখানোর জন্য অনেক কিছু বাকি আছে। আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম আমার রাজত্বটা কতটা শক্তিশালী, আর এখন তুমি সেটা দেখবে। সজীব শান্তভাবে বাংলোর ছাদ থেকে নেমে যায়। সায়না একা বসে থাকে। তার মনে সজীবকে নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। সজীবের ব্যক্তিগত সিকিউরিটি কন্ট্রোল রুম। রুমের ভেতরে কয়েকটি বড় মনিটরে দেখা যাচ্ছে কিছু গুন্ডা কয়লা খনির ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাদের হাতে আধুনিক বন্দুক। হঠাৎই একটি হেলিকপ্টার হামলা করে। কেউ বাঁচবে না যে আমার রাজত্বের দিকে আঙ্গুল তুলেছে। ফারহান, তোমাদের কাছে যে টেকনোলজি আছে সেটা ব্যবহার করার সময় এসে গেছে। তাদের হেলিকপ্টারগুলো ব্লাস্ট করে দাও। স্যার, আমরা সেই কাজটাই করছি, কিন্তু হেলিকপ্টারগুলো অনেক বেশি শক্তিশালী। চিন্তা করো না, আমার হাতে আরেকটি প্ল্যান আছে। আমি তোমাকে সেই প্ল্যানটা বলছি। সজীব তার টেকনোলজি ব্যবহার করে দূর থেকে হামলাকারীদের প্রতিরোধ করে। সে একটি বিশেষ ডিভাইস ব্যবহার করে হেলিকপ্টারগুলোর উপর হামলা করে। হেলিকপ্টারগুলো একে একে ব্লাস্ট হয়ে যায়। গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায়। ফারহান, গুন্ডাদের ধরে ফেলো। তাদের বিচার এই কয়লা খনির ভেতরেই হবে, আর তাদের মালিক তাকেও খুঁজে বের করো। স্যার, আমরা সব কাজ করছি। সজীব কন্ট্রোল রুম থেকে বের হয়ে আসে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে জানে এই হামলার পেছনে সায়নার বাবার হাত আছে। এই হামলাটা তার জন্য একটি সুযোগ। বাংলোর ছাদের ডাইনিং এরিয়া। সায়না একা বসে আছে, তার মন অস্থির। সে দূর থেকে সজীবের কর্মকাণ্ড দেখেছে। সে বুঝতে পারে এই সজীব সেই পুরনো কয়লা শ্রমিকের সজীব নয়। তার ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে এখন। সজীব, তুমি কে? তুমি একজন কয়লা শ্রমিক থেকে কিভাবে একজন মাফিয়া ডনে পরিণত হলে? তোমার ক্ষমতা এত বেশি কেন? হঠাৎই সজীব বাংলোর ছাদে ফিরে আসে। তার মুখে এক অদ্ভুত হাসি। সায়না তাকে দেখে অবাক হয়। সায়না, তুমি আমাকে একজন কয়লা শ্রমিক হিসেবে দেখো, কিন্তু আমি একজন মাফিয়া ডন। আমার রাজত্বে কোনো অন্যায় হবে না। আমি শুধু আমার অধিকার প্রতিষ্ঠা করছি। কি? তুমি একজন মাফিয়া ডন? আমার সব কেড়ে নিয়েছো তুমি? আমি তোমার বাবার সবকিছু কেড়ে নিয়েছি। না সায়না, তোমার বাবা আমাদের থেকে সব কেড়ে নিয়েছিল। আমি শুধু আমাদের অধিকার ফিরিয়ে এনেছি। সায়না সজীবের কথা শুনে নীরব থাকে। তার মনে সজীবকে নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। সে বুঝতে পারে সজীবের এই রাগ শুধু প্রতিশোধের জন্য নয়, এর পেছনে লুকানো আছে এক গভীর ষড়যন্ত্র। সায়না, তুমি আমাকে একজন মাফিয়া ডন হিসেবে দেখো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। সায়না সজীবের কথা শুনে অবাক হয়। সে বুঝতে পারে সজীব তার প্রতি কোনো ঘৃণা রাখে না। তার চোখে সজীবের প্রতি এক অদ্ভুত টানাপোড়েন দেখা যায়। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনির বাংলোর পেছনের বাগান। সকালের মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে। সায়না একাকী হাঁটছে, তার মন অশান্ত। পুরনো দিনের স্মৃতিগুলো তাকে তাড়া করছে। হঠাৎ সে দেখতে পায় এক বৃদ্ধ কর্মচারীকে, যার নাম আবুল চাচা। তিনি আগের মালিকের সময় থেকে এখানে কাজ করছেন। আবুল চাচা, আপনি এখনো এখানে? আমি তো ভেবেছিলাম। আবুল চাচা সায়নাকে দেখে অবাক হয়ে যায়। চোখে মুখে এক ধরনের শ্রদ্ধা ও ভয়। সায়না ম্যাডাম, এখানে আমি তো ভেবেছিলাম আপনি আপনি কেমন আছেন ম্যাডাম? আপনাকে দেখে খুব ভালো লাগলো। প্রায় 1 মাস পরে আপনার দেখা পেলাম। আমি ভালো আছি, কিন্তু আপনি কেন এখানে? সজীব কি আপনাকে জোর করে আটকে রেখেছে? আমি জানি সেসব করে। জোর করে না ম্যাডাম, সজীব সাহেব আমাদেরকে জোর করে আটকে রাখেননি। তিনি বরং আমাদের এখানে থাকতে দিয়েছেন। আমাদের সবাইকে থাকতে দিয়েছেন। তিনি আমাদের আরো বেশি সম্মান দেন। হ্যাঁ, আগের মতন আমাদের আর
ভয় পেতে হয় না। আপনার বাবা যখন মালিক ছিলেন তখন আমরা সব সময় আতঙ্কে থাকতাম, কখন তিনি আমাদের উপর রাগ করবেন, কখন আমাদের মারবেন। এখন আমরা শান্তিতে কাজ করি ম্যাডাম। সজীব সাহেব আমাদের সবার জীবন বদলে দিয়েছে। বদলে দিয়েছেন? কি বলছেন আপনি আবুল চাচা? আমার বাবা তাকে কত ভালোবাসতেন, তিনি তাকে আমার পাশে রেখেছিলেন। তার প্রতি এত দয়া কেন দেখাতেন? সব মিথ্যে ছিল। ভালোবাসা ম্যাডাম, আপনি যা জানেন তা হয়তো সত্য নয়। আপনার বাবা আমাদের উপরে যে অমানবিক আচরণ করতেন তার কোনো তুলনা নেই। সাজিব সাহেব সব সহ্য করতেন। আপনার বাবা তাকে মারধর করতেন, অপমান করতেন। সজীব সাহেব তখন শুধু নীরব থাকতেন। আমি নিজের চোখে দেখেছি আপনার বাবা তাকে একটি কয়লা শ্রমিক হিসেবে তুচ্ছ জ্ঞান করেছেন, কিন্তু সজীব সাহেব কোনোদিনও কোনো প্রতিবাদ করেন নাই। সায়না আচমকা কথার মাঝখানে বলে ওঠে, কি বলছেন আপনি এসব? আমার বাবা এরকম ছিলেন না। তিনি ছিলেন আমার চোখে পৃথিবীর সেরা মানুষ। ম্যাডাম, আপনার বাবা আপনাকে ভালোবাসে, তাই তিনি হয়তো আপনাকে এসব বলেনি, কিন্তু আমরা যারা দিনরাত কয়লার খনিতে কাজ করি তারা জানি। আপনি তো জানেন আমরা সবাই আপনার বাবার হাতে অনেক কষ্ট পেয়েছি। এখন সারা জীবন সাহেব আমাদের ত্রাণকর্তা হিসেবে আমাদের জীবন বদলে দিয়েছে। তিনি আমাদের সন্তানের স্কুলের পাঠান, আমাদের সবার জন্য হাসপাতাল তৈরি করেছেন। আমি আমি এসব জানি না। আমি শুধু জানি তিনি আমার বাবা সব কেড়ে নিয়েছেন। আপনি জানবেন না ম্যাডাম, আপনি সব সময় আপনার বাবার ছায়াছত্রয়ে ছিলেন। আপনি এই কয়লা খনির অন্ধকার দিকটা দেখেননি, কিন্তু আমরা আমরা দেখেছি আপনার বাবা আমাদের সাথে কেমন আচরণ করতেন। এখন আমরা আলোকিত, সবই সজীব সাহেবের জন্য। তিনি আমাদের এই নতুন জীবন দিয়েছে। সায়নার মনে অনুশোচনা জাগতে শুরু করে। সে বুঝতে পারে তার বাবা যা করেছেন তা ভুল ছিল। সে সজীবের দিকে তাকিয়ে থাকে, তার চোখে একটি নতুন প্রশ্নচিহ্ন দেখা যায়। এই মুহূর্তে তার মনে হয় সে এতদিন ধরে যে সজীবকে চিনত সেই সজীব আসলে অন্য একজন। সে নীরব হয়ে আবুল চাচার দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে আরো 1 সপ্তাহ কেটে যায়। কয়লা খনির ভেতরে একটি বড় খোলা জায়গা, শ্রমিকেরা কাজ করছে। হঠাৎ করে একটি বিকট শব্দে পুরো কয়লা খনি কেঁপে ওঠে। চারপাশে সাইরেন বাজতে শুরু করে। কন্ট্রোল রুম থেকে ফারহানের কণ্ঠ ভেসে আসে। স্যার, বাইরে থেকে হামলা হয়েছে। আগের হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী। হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং কিছু ভারী অস্ত্রশস্ত্র দিয়ে তারা হামলা করেছে। সজীব ওয়াকিটাকি হাতে নিয়ে বলে, আমি জানি, আমার কাছে সব খবর আছে। ফারহান, তোমাদের কাছে যা আছে সব ব্যবহার করো। আমি আসছি। সজীব দ্রুত বাংলো থেকে বেরিয়ে আসে। তার হাতে একটি বিশেষ অস্ত্র। তার ব্যক্তিগত সুরক্ষা গার্ডরাও তার পাশে এসে দাঁড়ায়। তাদের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সজীব তার ব্যক্তিগত সুরক্ষা গার্ডদের সাথে সরাসরি লড়াইয়ে নামে। কেউ বাঁচবে না যে আমার রাজত্বের দিকে আঙ্গুল তুলেছে। তোমরা আমার পাশে দাঁড়াও। আমরা এই যুদ্ধে জয়ী হব। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। হামলাকারীরা কয়লা খনির ভেতরে ঢোকার চেষ্টা করছে। তাদের হাতে আধুনিক বন্দুক। সজীব তার টেকনোলজি ব্যবহার করে দূর থেকে হামলাকারীদের প্রতিরোধ করে। সায়না বাংলোর ছাদ থেকে দেখতে পায়, তার চোখে ভয়। সজীব, তুমি কোথায় যাচ্ছ? তুমি নিজেকে বিপদে ফেলছো। ফিরে আসো। সায়না, আমি নিজেকে বিপদে ফেলছি না। আমি শুধু আমার রাজত্বকে রক্ষা করছি আর তোমাকে রক্ষা করছি। সায়না ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সজীব তার জীবনের জন্য লড়াই করছে। তার মনে সজীবের প্রতি এক অন্যরকম অনুভূতি জন্ম নেয়। সে দ্রুত বাংলো থেকে বেরিয়ে আসে। সে সজীবের পাশে এসে দাঁড়ায়। সজীব, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না। আমি তোমার পাশে আছি। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। সায়না, তুমি কেন এখানে এসেছো? তোমার কোনো প্রয়োজন নেই এখানে। তুমি ভেতরে যাও, আমি তোমাকে রক্ষা করব। আমি জানি তুমি আমাকে রক্ষা করবে, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই।
সজীব সায়নাকে ধরে তার পেছনে দাঁড় করে। সে তার সুরক্ষা গার্ডদের নির্দেশ দেয়। তোমরা সায়না ম্যাডামের রক্ষা করো, যদি কোনো বিপদ আসে তাহলে তাকে বাঁচাও। সুরক্ষা গার্ডরা সায়নাকে ঘিরে ধরে। সজীব আবার লড়াইয়ে নামে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে জানে এই হামলার পেছনে সায়নার বাবার হাত আছে। এই হামলাটা তার জন্য একটি সুযোগ। কয়লা খনির ভেতরে একটি বড় খোলা জায়গা। সজীব ও তার সুরক্ষা গার্ডরা হামলাকারীদের সাথে সরাসরি লড়াই করছে। চারপাশে গুলি আর ধোঁয়া। সজীব তার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করছে। কেউ বাঁচবে না যে আমার রাজত্বের দিকে আঙুল তুলেছে। তোমরা সবাই আমার সাথে যুদ্ধ করো। হঠাৎই একটি গুলি সজীবের হাতে লাগে। সে ব্যথায় কাতরে ওঠে, কিন্তু সে লড়াই চালিয়ে যায়। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সে হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করে। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। সায়না চিৎকার করে বলে, সজীব, তোমার কি হয়েছে? কিছু না, কিছু না, আমি ঠিক আছি। সায়না ভয় পেয়ে যায়। সে দ্রুত সজীবের কাছে ছুটে যায়। সে দেখে সজীবের রক্ত ঝরছে, তার চোখে জল। সজীব, তোমার হাতে গুলি লেগেছে, তোমার রক্ত ঝরছে। তুমি আমাকে এভাবে একা রেখে যেও না। সায়না, তুমি কেন এখানে এসেছো? তুমি ভেতরে যাও, আমি ঠিক আছি। সজীব সায়নাকে তার কাছে ধরে। তার চোখে ভালোবাসা। সে জানে সায়নার এই ভালোবাসা তার জন্য একটি নতুন জীবন। সায়না, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। সজীব, আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। সায়না সজীবের ক্ষতস্থানে হাত দিয়ে ধরে। তার চোখে জল। সজীব সায়নার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে সায়না তার প্রতি কোনো ঘৃণা রাখে না। তাদের দুজনের মধ্যে এক নীরব যুদ্ধ শেষ হয়ে যায়। কয়লা খনির বাংলোর একটি বড় ঘর। সায়না সজীবকে ধরে ঘরে নিয়ে আসে। তার হাতে একটি প্রাথমিক চিকিৎসা বাক্স। সে সজীবের ক্ষতস্থানে ওষুধ লাগাচ্ছে। সজীব, তোমার কি হয়েছে? তুমি কেন নিজেকে এত বিপদে ফেলছো? সজীব সায়নার দিকে তাকিয়ে বলে, সায়না, তুমি কেন এসব করছো? তুমি তো আমাকে ঘৃণা করো। আমি তোমাকে ঘৃণা করি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি আমাদের জন্য কি করেছো। তুমি আমাকে ভালোবাসো। তুমি তোমাকে একজন কয়লা শ্রমিক হিসেবে দেখো। আমি তোমাকে একজন কয়লা শ্রমিক হিসেবে দেখি না। আমি তোমাকে একজন মানবিক নেতা হিসেবে দেখি। আমি জানি তুমি আমাদের জন্য কি করেছো। সায়নার মনে এক অন্যরকম অনুভূতি জন্ম দেয়। সে বুঝতে পারে সজীবের এই রাগ শুধু প্রতিশোধের জন্য নয়, এর পেছনে লুকানো আছে এক গভীর ভালোবাসা। সজীব, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমার পাশে আছি। আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। সায়না, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসতাম আর এখনো বাসি। এই ভালোবাসা আমার কাছে সবকিছু। সায়না সজীবের কথা শুনে অবাক হয়। সে বুঝতে পারে সজীব তার প্রতি কোনো ঘৃণা রাখে না। তাদের দুজনের মধ্যে এক নীরব যুদ্ধ শেষ হয়ে যায়। সায়নার চোখে ভালোবাসা আর সজীবের চোখে অদ্ভুত অধিকারবোধ আর ভালোবাসা। সন্ধ্যা হয়ে এসেছে। সায়নার ঘরের জানালা দিয়ে শেষ বিকেলের হালকা আলো এসে পড়েছে। সে মন খারাপ করে বসে আছে। তার মনটা গত কয়েকদিনের ঘটনার কারণে খুবই অস্থির। হঠাৎ তার চোখ যায় সজীবের দেওয়া একটি পুরনো নোটবুকের দিকে, যেটা সে সেদিন সায়নার ঘরে রেখে গিয়েছিল। কৌতূহলবশত সায়না সেটা খুলে দেখে। প্রথম কয়েকটি পাতায় কবিতার মতো কিছু লেখা থাকলেও মাঝখানে কিছু পৃষ্ঠায় সজীবের হাতের লেখা একটি খসড়া পরিকল্পনা দেখতে পায়। সেখানে আসলাম চৌধুরীর পতন এবং কয়লা খনি দখলের কথা লেখা আছে। সায়না কাঁদতে কাঁদতে নিজেকে বলে, আমি কি ভুল করলাম? সজীব কি তবে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে তার কাছে রেখেছে? সে কি আমাকে ভালোবাসে না? এসব তাহলে মিথ্যা ছিল? সায়না নোটবুকটি বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমন সময় সজীব ঘরে ঢোকে। সায়নাকে কাঁদতে দেখে সে অবাক হয়। সায়না, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমাকে বলো। সজীব সায়নার দিকে এগিয়ে যায়। সায়না দ্রুত নোটবুকটি লুকিয়ে ফেলে। তুমি এখান থেকে যাও। আমি তোমার সাথে কথা বলতে চাই না। সজীব তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে কিছু একটা হয়েছে। সায়না, কি হয়েছে আমাকে বলো। আমি তোমার কোনো ক্ষতি করব না। সায়না কাঁদতে কাঁদতে রাগে বলে, তুমি কি আমার সাথে প্রতিশোধ নিতে চাচ্ছ? তুমি কি শুধু আমার বাবার ওপর প্রতিশোধ নিতে চেয়েছো? আমাকে বলো। সজীব বুঝতে পারে সায়না নোটবুকটি দেখেছে। সে সায়নার হাত ধরে তাকে তার দিকে টেনে আনে। না সায়না, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে ভালোবেসেছি। এই প্রতিশোধ শুধু তোমার বাবার জন্য নয়, আমার জন্য। এই প্রতিশোধ আমার বাবার জন্য, যে তোমার বাবার বন্ধু ছিল। এই প্রতিশোধ আমার জন্য, যে তোমার বাবার বন্ধুত্বের জন্য তার জীবন দিয়েছিল।
সায়না তার কথায় বিশ্বাস করে না। সে সজীবকে ছেড়ে চলে যেতে চায়। সজীব তাকে আটকায়। সায়না, তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না। আমি তোমার বাবার আসল রূপটা তোমাকে দেখাবো। তুমি মিথ্যে কথা বলছো। তুমি একজন মিথ্যেবাদী। তুমি আমার বাবার ওপর প্রতিশোধ নিতে এসেছো। তুমি আমার শত্রু। সজীব তার কথা শুনে হাসে। সায়না, আমি তোমার শত্রু নই, আমি তোমার বন্ধু। আর তুমি যখন সত্যিটা জানতে পারবে তখন তুমি অবাক হয়ে যাবে। সায়না তার কথা শুনে রাগে ফুঁসে ওঠে। সে সজীবকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সজীব তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে বিষাদ। কিছুক্ষণ পর সজীব তার আধুনিক অফিসে বসে আছে। তার সামনে তার সহকারী ফারহান। সজীবের মুখে চিন্তার ছাপ। সায়নার সঙ্গে তার কথা বলার পর থেকে তার মনটা খুব খারাপ। ফারহান আসলামের সব অপকর্মের প্রমাণ জোগাড় করো। আমি ওকে জেলে পাঠাবো। আমার কাছে সময় নেই। ফারহান অবাক হয়ে যায়। সে সজীবকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। স্যার, কিন্তু সাইনা ম্যাম কি আপনাকে ভুল বুঝবেন না? সে যখন সত্যিটা জানতে পারবে তখন সে আমাকে বুঝবে। আমি শুধু তার বাবাকেই শাস্তি দেব না, তার আসল বাবাকেও খুঁজে বের করব। আমি তাকে বোঝাতে চাই যে আমি তার বন্ধু, আমি তার ভালোবাসা পেতে চাই। স্যার, কিন্তু আসলাম চৌধুরী কি আবার কোনো হামলা করতে পারে? হ্যাঁ ফারহান, সে আবার হামলা করতে পারে, কিন্তু আমি তাকে কোনো সুযোগ দেব না। আমি ওকে জেলে পাঠাবো। আমার কাছে সব প্রমাণ আছে। স্যার, আপনি কি নিশ্চিত যে এটা ঠিক হবে? আমি নিশ্চিত আমি ওকে জেলে পাঠাবো, কিন্তু আমি ওর কোনো ক্ষতি করব না। আমি শুধু তাকে তার প্রাপ্য শাস্তি দেব। ফারহান সজীবের কথায় সায় দেয়। সায়না তার ঘরে বসে আছে। সে নোটবুকটি আবার দেখে। তার মনটা খুব অস্থির। সে সজীবের কথাগুলো মনে করতে থাকে। হঠাৎ তার মনে হয় সজীব যা বলেছে তা যদি সত্যি হয়, সে তখন সজীবের কাছে তার ভুল বোঝাবুঝি দূর করার জন্য আসে। সজীব, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি না? সজীব তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে ভালোবাসা। তুমি আমাকে বিশ্বাস করতে পারো সায়না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমাকে রক্ষা করতে চাই। তোমার বাবা তোমাকে মিথ্যা কথা বলেছে। তোমার বাবা তোমার আসল বাবা নয়। সায়না তার কথা শুনে অবাক হয়ে যায়। তুমি মিথ্যে বলছো। আমার বাবা আমার আসল বাবা নয় মানে কি? হ্যাঁ সায়না, আমি তোমাকে সত্যিটা বলতে চাই। তোমার বাবা তোমার আসল বাবা নয়। তোমার বাবা তোমার আসল বাবাকে মেরে ফেলেছিল। সায়না তার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। তুমি মিথ্যে বলছো তাই না? আমার বাবা আমার আসল বাবা নয়। আমি মিথ্যা বলছি না সায়না। তুমি যখন সত্যিটা জানতে পারবে তখন তুমি অবাক হয়ে যাবে। সায়না তার কথা শুনে রাগে ফুঁসে ওঠে। সে সজীবকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সজীব তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে বিষাদ। এদিকে দিনাজপুরের মন্ত্রীর অফিসটি বেশ জমকালো। দামি আসবাবপত্র আর আধুনিক স্থাপত্যের ছাপ স্পষ্ট। মন্ত্রী তার চেয়ারে বসে কিছু ফাইল দেখছেন। এমন সময় আসলাম চৌধুরী রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে বলেছিলাম সজীবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, কিন্তু আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। মন্ত্রী তার দিকে তাকিয়ে হাসেন। বসুন আসলাম সাহেব, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু সজীবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তার কাছে অনেক কিছুর প্রমাণ আছে। স্যার, আপনি কি ভুলে গেছেন আমি আপনার জন্য কি কি করেছি? আপনি আমার থেকে অনেক কিছু নিয়েছেন। আপনি আমাকে সাহায্য করবেন না? আসলাম সাহেব, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু সজীবের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তার কাছে অনেক উন্নত মানের সব টেকনোলজি আছে। সে আপনার সব অকর্মের প্রমাণ জোগাড় করেছে। আসলাম তার কথা শুনে অবাক হয়ে যায়। স্যার, আপনি কি আমার বিরুদ্ধে কথা বলছেন? আপনি কি আমাকে জেলে পাঠাতে চান? না আসলাম সাহেব, আমি আপনাকে জেলে পাঠাতে চাই না, কিন্তু সজীবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। আপনি যদি তাকে কোনো ক্ষতি করেন তাহলে আমি আপনাকে জেলে পাঠাবো। আসলাম রাগে ফুঁসতে থাকে। আমি তাকে শেষ করে দেব। আমি তাকে জেলে পাঠাবো। সে আমার সব কিছু কেড়ে নিয়েছে। আসলাম সাহেব, আপনি ভুল করছেন। সজীব কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, না হলে আমি আপনাকে জেলে পাঠাবো। মন্ত্রী তার কথায় কোনো গুরুত্ব দেন না। আসলাম রাগে চলে যায়। পরের দিন সজীবের আধুনিক ও অভিজাত অফিস। সজীব তার চেয়ারে বসে আছে, তার সামনে সরকারি কর্মকর্তা দাঁড়িয়ে আছে। স্যার, আসলাম চৌধুরী কি আবার কোনো হামলা করতে পারে?
সরকারি কর্মকর্তা হাসেন। স্যার, আসলাম চৌধুরী সরকারের উপর চাপ সৃষ্টি করছে, কিন্তু আমরা আপনার পাশে আছি। আমরা আপনাকে কোনো ক্ষতি করতে দেব না। সজীব তার কথায় খুশি হয়। স্যার, আমি আসলামকে জেলে পাঠাবো। আমার কাছে সব প্রমাণ আছে। স্যার, আপনি কি নিশ্চিন্ত যে এটা ঠিক হবে? আমি নিশ্চিত আমি ওকে জেলে পাঠাবো, কিন্তু আমি ওর কোনো ক্ষতি করব না। আমি শুধু তাকে তার প্রাপ্য শাস্তি দেব। স্যার, আপনি কি সায়না ম্যামকে সব সত্যিটা বলতে চান? হ্যাঁ, আমি তাকে সত্যিটা বলতে চাই। গতকাল আমি তাকে বলেছিলাম যে আসলাম তার আসল বাবা নয়, কিন্তু সে বিশ্বাস করেনি। আমি তাকে বোঝাতে চাই যে আমি তার বন্ধু, আমি তার ভালোবাসা পেতে চাই। স্যার, আপনি কি নিশ্চিত যে এটা ঠিক হবে? আমি নিশ্চিত। আমি ওকে বোঝাতে চাই যে আমি তাকে ভালোবাসি। এবার তাকে প্রমাণ সহ দেখাতে হবে। সজীব সায়নার ঘরে আসে। সায়না তাকে দেখে রেগে যায়। সজীব শান্তভাবে সায়নার দিকে তাকিয়ে থাকে। তুমি এখানে কি করছো? আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি আমার বাবার শত্রু। সজীব তার দিকে তাকিয়ে হাসে। সায়না, তুমি ভুল বুঝছো। আমি তোমার শত্রু নই, আমি তোমার বন্ধু। আমি তোমার বাবার আসল পরিচয় তোমাকে বলতে চাই। গতকাল এটা তুমি কি বলেছিলে? আমার বাবা আমার আসল বাবা নয়? হ্যাঁ সায়না, তোমার বাবার নাম আসলাম চৌধুরী নয়। তোমার আসল বাবা এই কয়লা খনির আসল মালিক ছিল। তোমার বাবার নাম ছিল শাহিদ খান। সায়না তার কথা শুনে অবাক হয়ে যায়। তুমি মিথ্যে বলছো। আমার বাবার নাম আসলাম চৌধুরী। আমি মিথ্যা বলছি না সায়না। তোমার বাবার নাম ছিল শাহিদ খান। আমার বাবার নাম ছিল রফিক আহমেদ। তোমার বাবাও আমার বাবা খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে এই কয়লা খনিটি গড়ে তুলেছিল। তাহলে আসলাম চৌধুরী কে? আসলাম চৌধুরী ছিল তোমার বাবার সহকারী। সে তোমার বাবার বন্ধু ছিল না। সে তোমার বাবাকে ঠকিয়েছিল। সে তোমার বাবাকে মেরে ফেলেছিল। সে আমার বাবাকেও মেরে ফেলেছিল। সায়না তার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। তুমি মিথ্যে বলছো। আমার বাবা আমার আসল বাবা নয়। আমি মিথ্যা বলছি না সায়না। তোমার বাবা তোমার আসল বাবাকে মেরে ফেলেছিল। সে তোমার মায়ের সাথেও খারাপ ব্যবহার করত। সে তোমার মায়ের ভালোবাসা পেতে চেয়েছিল। তুমি মিথ্যে বলছো। আমার বাবা আমার আসল বাবা নয়। আমি মিথ্যা বলছি না সায়না। তুমি যখন সত্যিটা জানতে পারবে তখন তুমি অবাক হয়ে যাবে। সজীব সায়নাকে একটু ছবি দেখায়। ছবিতে একটি ছোট ছেলে ও তার বাবা, আর তার পাশে দাঁড়িয়ে আছে সায়নার আসল বাবা। সায়না ছবিটা দেখে কান্নায় ভেঙে পড়ে। সজীব তাকে আরো অনেক কিছু খুলে বলে। সায়নার চোখে এখনো অবিশ্বাস আর গভীর যন্ত্রণা। সায়নার চোখে জল। সায়না, তুমি কি তৈরি? আমি তোমাকে তোমার অতীতের সবচেয়ে বড় সত্যিটা বলতে চাই। এটা তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় হবে। সায়না তার কথায় কোনো গুরুত্ব দেয় না। সে শুধু সজীবের দিকে তাকিয়ে থাকে। সায়না, এই ছবিটা তোমার আসল বাবার। তোমার বাবার নাম ছিল শাহিদ খান। আমার বাবার নাম ছিল আসলাম চৌধুরী। তো ঘটেছিল সেই দিন। কেন আমি আসলাম চৌধুরীর কাছে ছিলাম? এটা জানতে হলে তোমাকে আজ থেকে 19 বছর পিছনে যেতে হবে। তার মানে যখন আমার বয়স 6 বছর ছিল তখন? চলো আমরা একটু ওই অতীত থেকে ঘুরে আসি। 19 বছর আগে। চারিদিকে কয়লার গুঁড়ো আর শ্রমিকদের কর্মব্যস্ততা। কয়লা খনির পাশে একটু উঁচু টিলায় বসে গল্প করছে শাহিদ খান আর রফিক আহমেদ। তাদের পোশাক আশাক সাধারণ, কিন্তু চোখে তাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন। তাদের সামনে একটি বড় ম্যাপ, যেখানে আঁকা আছে কয়লা খনির ভবিষ্যৎ পরিকল্পনা। পাশে 6 বছর বয়সী ছোট্ট সায়না খেলা করছে। তার হাতে একটি ছোট্ট খেলনার পুতুল। রফিক, দেখ, এই কয়লা খনি একদিন আমাদের দুজনের স্বপ্ন পূরণ করবে। আমরা দুজনে মিলে এটাকে দেশের সেরা কয়লা খনি বানাবো। ভাব, আমাদের দেশের কয়লা নিয়ে আমরা বিদ্যুতের যোগান দেব। দেশের অর্থনীতিতে আমরা একটা বড় ভূমিকা পালন করব। রফিক তার বন্ধুর দিকে তাকিয়ে হাসে। তার চোখে একরাশ ভালোবাসার বিশ্বাস। হ্যাঁ সাহেব, আমি জানি। আমি তোর উপর বিশ্বাস রাখছি। আমরা দুজনে মিলে এটা করব। এই কয়লা খনিটা আমাদের দুজনের সন্তান। তাদের কথা একটি গভীর বন্ধুত্ব আর আন্তরিকতা ছিল। সায়না খেলা ছেড়ে তাদের কাছে আসে। বাবা, তোমরা কি গল্প করছো? আমাকেও বলো। আমরা আমাদের স্বপ্নের গল্প করছি মামুনি। এই কয়লা খনিটা একদিন আমাদের দুজনের স্বপ্ন পূরণ করবে। তখন তুমি এটা থেকে অনেক চকলেট আর নতুন নতুন খেলনা পাবে।
শায়নার দুষ্টুমিতে শাহেদ আর রফিক দুজনেই হেসে ওঠে। তারা শায়নাকে নিয়ে খেলা শুরু করে। এমন সময় তাদের সহকারী আসলাম চৌধুরী সেখানে আসে। তার মুখে একটা কৃত্রিম হাসি, কিন্তু চোখে চাপা লোভ। স্যার, আপনি কি গল্প করছেন? আমাকে বলুন। শাহেদ তাকে তার কাছে টেনে নেয়। আসলাম, তুমি আমাদের সহকারী, তুমি আমাদের বন্ধু, আসো আমাদের সাথে বসো। আসলাম হাসে, কিন্তু তার হাসিতে কোনো ভালোবাসা নেই। সে শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দুটো শাহেদ এবং রফিকের মুখের উপর নয়, বরং কয়লা খনির মানচিত্রের উপর স্থির। এভাবে হাসি খুশিতে তাদের দিন যায়। কয়লা খনির ভেতরের একটি অংশ। শ্রমিকেরা ক্লান্ত হয়ে বসে আছে। তাদের পরনে মলিন পোশাক, মুখে কয়লার কালো ছাপ। শাহিদ খান এবং রফিক আহমেদ তাদের কাছে যায়। তাদের হাতে কিছু খাবার আর পানি। তারা শ্রমিকদের সাথে কথা বলে। স্যার, আপনারা এখানে কি করছেন? আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। শাহিদ তার দিকে তাকিয়ে হাসে। না ভাইয়া, আমরা তোমাদের সাথে কথা বলতে এসেছি। তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বন্ধু, তোমরা আমাদের জন্য এত কিছু করেছো, আমরা তোমাদের জন্য সামান্য কিছু করতে পারি না? রফিক তাদের দিকে তাকিয়ে হাসে। হ্যাঁ ভাইয়া, আমরা তোমাদের সাথে কথা বলতে এসেছি। তোমরা আমাদের জন্য এত কিছু করেছো, আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ। শ্রমিকেরা তাদের কথায় খুশি হয়। তারা তাদের সাথে কথা বলতে শুরু করে। এমন সময় আসলাম তাদের কাছে আসে। তার মুখে একটা কৃত্রিম হাসি। স্যার, আপনারা এখানে কি করছেন? আপনারা কেন শ্রমিকদের সাথে কথা বলছেন? শাহেদ তার দিকে তাকিয়ে হাসে। আসলাম, তুমি কি ভুলে গেছো? এরা আমাদের শ্রমিক নয়, এরা আমাদের ভাই, এরা আমাদের বন্ধু। আসলাম তার কথা কোনো গুরুত্ব দেয় না। সে শুধু তাদের দিকে তাকিয়ে থাকে। তার চোখে হিংসা। শাহেদ খানের বাড়ি। একদিন সন্ধ্যা নেমে এসেছে। রেবেকা অর্থাৎ শায়নার মা বারান্দায় বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখছেন। তিনি একজন গৃহিণী, কিন্তু তার চোখে একটি স্বাধীনচেতা ভাব। তিনি খুব সুন্দরী ছিলেন। আসলাম সেখানে আসে। তার চোখে একটি হিংস্রতা। আসলাম, তুমি এখানে কি করছো? শাহেদ কি তোমাকে কিছু বলেছে? আসলাম রেবেকার কাছে গিয়ে দাঁড়ায়। না ম্যাম, শাহেদ স্যার কিছু বলেনি। উনি বাইরে গিয়েছেন। আমি শুধু আপনাকে দেখতে এসেছি। আপনি খুব সুন্দরী। রেবেকা তার কথায় অবাক হয়ে যায়। তার চোখে অবিশ্বাস। আসলাম, তুমি কি ভুলে গেছো আমি তোমার বস, শাহেদের স্ত্রী? এইসব কথা বলার সাহস কি করে হয় তোমার? না ম্যাম, আমি ভুলিনি। আমি জানি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। রেবেকা তার কথা শুনে রাগে ফুঁসে ওঠে। আসলাম, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি ভেবেছো তুমি আমার ভালোবাসা পাবে? আমি তোমাকে ঘৃণা করি। আসলাম তার দিকে তাকিয়ে হাসে। ম্যাম, আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কোনোদিনও ভুলতে পারবো না। আমি আপনার জন্য সব কিছু করতে পারি। রেবেকা তার কথা শুনে রাগে ফুঁসে ওঠে। সে তাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতর চলে যায়। আসলাম তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে হিংসা। এভাবেই আসলাম কিছুদিনই তাকে বিরক্ত করতে থাকে। শাহেদ খানের বাড়িতে দুপুরবেলায় শায়না তখন 6 বছর বয়সী। তার খেলনা পুতুল নিয়ে খেলছে। তার পরনে একটি সুন্দর দামি ড্রেস। সে খুবই চঞ্চল আর দুষ্টু। সে তার বাবার পুরনো জিনিসপত্র খুঁজে বের করে। শায়না নিজেকে নিজে বলে, আমি এখন বড় হব, আমি বাবার মতো কয়লা খনির মালিক হব। আমি আমার খেলনা পুতুলদের সাথে খেলবো। সে তার খেলনা পুতুলদের সাথে খেলা শুরু করে। এমন সময় তার মা রেবেকা তার কাছে আসে। শায়না, তুমি এখানে কি করছো? তুমি দুষ্টুমি করছো কেন? শায়না তার মায়ের দিকে তাকিয়ে হাসে। না মা, আমি দুষ্টুমি করছি না। আমি বাবার মতো কয়লা খনির মালিক হব। রেবেকা তার কথায় খুশি হয়। হ্যাঁ শায়না, তুমি বাবার মতো কয়লার খনির মালিক হবে, কিন্তু এখন তুমি তোমার পড়াশোনা করা দরকার। শায়না তার মায়ের কথা শুনে হাসে। সে তার মায়ের হাতে একটি ফুল দেয়। রেবেকা তার দিকে তাকিয়ে হাসে। শায়না, তুমি খুব দুষ্টু। যাও, এসব নাগরে সজীবের সাথে গিয়ে খেলা করো। দুপুর গড়িয়ে বিকেল। শাহিদ খানের বাড়ির পেছনের খোলা মাঠ। সজীব তখন 9 বছর বয়স। একটি ভাঙা খেলনা গাড়ি সারানোর চেষ্টা করছে। তার পরনে একটি পুরনো ময়লার শার্ট। সে গভীরভাবে মগ্ন হয়ে কাজটা করছে। এমন সময় শায়না তার পেছনে চুপচাপ এসে দাঁড়ায়। তার হাতে একটি লাল রঙের ছোট্ট বল। শায়না খুশি হয়ে বলে, সজীব। সজীব চমকে ওঠে। তার হাত থেকে খেলনাটা পড়ে যায়। সে অবাক হয়ে শায়নার দিকে তাকায়।
আরে সায়না, তুমি এখানে কি করছো? মা বললো তুমি নাকি পুতুল খেলবে। সায়না বলটা তুলে ধরে। মা বলেছে তুমি নাকি একা একা খেলছো, তাই তোমার সাথে খেলতে এলাম। এখন চলো বল খেলি। সজীব হাসে। আমি তো এটা সারাচ্ছিলাম, এটা আমার বাবার দেওয়া, এটা আমার খুব প্রিয়। আচ্ছা তাহলে চলো আমরা অন্য কোনো খেলা খেলি। সজীব তার দিকে তাকিয়ে হাসে। সায়নার কথা সে খুশি হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা চোর পুলিশ খেলি। তারা দুজনেই দৌড়ানো শুরু করে। সায়না সজীবকে ধরার চেষ্টা করে, সজীব তার হাত থেকে পালিয়ে যায়। তারা হাসাহাসি করতে থাকে। কয়লা খনির পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘর। সন্ধ্যা নেমে এসেছে। সজীব আর সায়না সেখানে বসে গল্প করছে খেলা শেষে। তারা খুব হাসি ঠাট্টা করছে। তাদের সামনে একটি বড় ম্যাপ, যেখানে আঁকা আছে কয়লা খনির ভবিষ্যৎ পরিকল্পনা। সজীব তুমি কি জানো আমি বাবার মতো কয়লা খনির মালিক হব একদিন? সজীব তার দিকে তাকিয়ে হাসে। হ্যাঁ সায়না, আমি জানি, কিন্তু তুমি তো মেয়ে, মেয়েরা তো কয়লার খনির মালিক হতে পারে না। সায়না তার কথা শুনে রেগে যায়। আমি তোমাকে মেরে ফেলবো। আর এমন কথা বললে, মেয়েরা কেন পারবে না? মেয়েরা সব পারে। সজীব তার দিকে তাকিয়ে হাসে। সে সায়নার মাথায় হাত রাখে। আর বাবা রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। সায়না তার কথায় খুশি হয়। ঠিক আছে তাহলে চলো আমরা অন্য কোনো খেলা খেলি। তারা দুজনে দৌড়ানো শুরু করে। সায়না সজীবকে ধরার চেষ্টা করে। সজীব তার হাত থেকে পালিয়ে যায়। তারা হাসাহাসি করতে থাকে। কয়লা খনির ভেতরে একটি অংশ। শ্রমিকেরা ক্লান্ত হয়ে বসে আছে। তাদের পরনে মলিন পোশাক, মুখে কয়লার কালো ছাপ। সজীব আর সায়না তাদের কাছে যায়। তাদের হাতে কিছু খাবার আর পানি। তারা শ্রমিকদের সাথে কথা বলে। আপনারা এখানে কি করছেন? আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। সজীব তার দিকে তাকিয়ে হাসে। না আবুল চাচা, আমরা তোমাদের সাথে কথা বলতে এসেছি। তোমরা আমাদের জন্য এত কিছু করেছো, আমরা তোমাদের জন্য সামান্য কিছু করতে পারি না? সায়না তার দিকে তাকিয়ে হাসে। হ্যাঁ চাচা, আমরা তোমাদের সাথে কথা বলতে এসেছি। তোমরা আমাদের জন্য এত কিছু করেছো, আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ। শ্রমিকেরা তাদের কথায় খুশি হয়। তারা তাদের সাথে কথা বলতে শুরু করে। সজীব ও সায়না একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের দুজনের মধ্যে এক ধরনের নির্মলতা ছিল, যা ছিল খাঁটি আর অপ্রতিরোধ্য। এভাবে আরো অনেক দিন কেটে যায়। সায়না ও সজীবের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে যায়। খনির পাশের মাঠ। সকাল 9টায় রোদটা মোলায়েম। কয়লার গুঁড়োর ভেতর দিয়েও যেন সোনা ছড়িয়ে পড়ছে। সজীব হাতে একটি পুরনো ব্যাট আর পিঠে একটা ছেঁড়া ব্যাগ নিয়ে দৌড়ে আসছে। পেছন থেকে ছোট্ট সায়না দৌড়ে এসে ওকে ধরে ফেলে। সায়না দম ফেলতে ফেলতে, সজীব তুই দৌড়ে আগেই বললি এটা অন্যায়। আমি তোর পেছনে হাঁপিয়ে মরে যাচ্ছি আর তুই হাসছিস। সজীব চোখ টিপে হেসে বলে, এটা তো রেস, রানিমার। রেসে দেরি করলে রাজপাট যাবে কই? আমি রাজরানী না, আমি বিপ্লবী রানী। আর তুই আমার খাস কামরার দারোয়ান। সজীব হঠাৎ একটা গাছের ডালে উঠে বসে পড়ে। ও রানী সাহেবা, এই দারোয়ান একদিন রাজপাটে বসবে, কয়লার পাহাড় থেকে হীরার খনি বানাবে। তখন তুই দাঁড়িয়ে থাকবি লাইন দিয়ে। সায়না হাসতে হাসতে বলে, তুই তো কয়লার গন্ধে থাকিস, হিরে বানাতে গেলে তো আগে গোসল কর। কিছুক্ষণ পর মাটির টবে লাগানো ফুল গাছ আর শুকনো পাতা দিয়ে বানানো এক শিশু মানসিক রাজ্য। ওরা মাটি দিয়ে রান্না করছে, একে অপরকে খাবার দিচ্ছে। সায়না একটা বড় পাতা নিয়ে তাতে কাদা ঢেলে বলল, আজকে রান্না রাজপাটের সবচেয়ে দামি খাবার, কয়লার ঝোল আর বালির পোলাও। তোর রান্না খেলে তো পেটে আগুন ধরবে। তাহলে খাস না, আমি শিহাবকে রাখবো, সে এসে খাবে। কে এই শিহাব? নতুন রাজপুরুষ নাকি? আমার স্কুলের বন্ধু, সে বলে আমি সুন্দরী। সজীব চুপ করে যায় কিছুক্ষণ। তারপর মাটির একটা ছোট্ট কয়লার টুকরো তুলে সায়নার হাতে দেয়। এই কয়লাটা যতদিন তোর কাছে থাকবে আমি তোর পাশে থাকবো। কেউ বলুক বা না বলুক, তুই আমারটা, আমি তোরটাই। সায়না সেটা জড়িয়ে ধরে বুকের কাছে রাখে। চোখে ছোট্ট একটা আলো ফুটে ওঠে। বিকেল 5টা। সজীব আর সায়না মাঠের মধ্যে শুয়ে আছে ঘাসের উপর। উপরে আকাশ, কানে ট্রেনের হুইসেল। বাতাসে ধুলো উঠছে, কিন্তু ওদের কারো কিছু যায় আসে না। সায়না ফিসফিস করে বলে, সজীব যদি একদিন আমি চলে যাই? তুই যাবি? কোথায় যাবি? এই মাঠ ছেড়ে, এই খনি ছেড়ে, আমাকে ছেড়ে?
বাবা যদি নিয়ে যায় শহরে? সজীব উঠে বসে, চোখে লালচে রোদ পড়েছে। সে ধীরে ধীরে বলে, শহরে নিয়ে যাক তোকে, কিন্তু একদিন তুই ফিরবি। আমি এখন আর এই সজীব থাকবো না। আমি হব এমন কিছু যাকে গোটা দুনিয়া চিনবে। আর তুই তুই আবার এই মাঠে এসে বলবি, সজীব আমি চলে গিয়ে ভুল করেছিলাম। তুই যদি ভুলে যাস আমাকে? সজীব মুচকি হেসে, তুই তো আমার দুনিয়া। তোর স্মৃতি কয়লার খনির মতো, যত গভীরে যাই তত বেশি অমূল্য। একটি ট্রেন দূরে হুইসেল দেয়। সায়না সজীবের কাঁধে মাথা রেখে বলে, তুই থাকিস সজীব, তোর হাতে আমার শৈশবের সব রং রাখা। সজীব কিছু বলে না, শুধু আকাশের দিকে তাকিয়ে একরাশ স্বপ্ন বুনে যায়। তারা একটু সময়ের জন্য ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে আসে। সায়না যেন ঘোরের মধ্যে আছে। সজীব তাকে ধাক্কা দিয়ে বলে, সায়না, এই সায়না। সায়না ধরফরিয়ে ওঠে। হ্যাঁ বলো, কি হলো? পরে কি হয়েছিল? সেদিন তো তুমিই বলেছিলে ভুলে না যেতে, আর তোমার কিছুই মনে নেই? সত্যি তোমার সাথে আমার এমন সম্পর্ক ছিল? হ্যাঁ, কিন্তু তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। তবে এটা স্বাভাবিক, তখন তোমার বয়স কম ছিল। আচ্ছা তারপর কি হলো? তারপরই তো হয়েছিল আসল ঘটনা। এখন তোমাকে যেটা বলবো সেটা শুনে তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। চলো পরের ঘটনা তোমাকে শোনাই। রেবেকার বাসার পেছনের অংশ। রাত 11টা। আকাশে ঘন মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ওঠে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। বাসার পেছনের একটা অন্ধকার কোণে রেবেকা একা। আচমকাই পেছন থেকে আসলাম চৌধুরী এসে তাকে জোরে চেপে ধরে। আসলাম ঠান্ডা কণ্ঠে বলে, অনেকদিন ধরেই তোকে চাই রেবেকা। আজ কেউ নেই, শুধু আমি আর তুই। রেবেকা চিৎকার করে উঠতে চেষ্টা করে। আসলাম তার মুখ চেপে ধরে। আসলাম, দূরে সরে যা, আমাকে ছেড়ে দে, নইলে আমি চিৎকার করব। চিৎকার করেও লাভ হবে না, এই এলাকায় আমি যা চাই তাই হয়। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে শাহেদ। শাহেদ চিৎকার করে বলে, তুই কি করছিস হারামজাদা? আমার বউকে হাত দিচ্ছিস? আসলাম চমকে যায়, তবে সাহস হারায় না। সে সরে এসে বলে, তোর এই বউ, তোর এই খনি, তোর এই কিছুই আর থাকবে না শাহেদ। শাহেদ দৌড়ে এসে ওর কলার চেপে ধরে। দুজনের মধ্যে হুমড়ে খুমড়ে মারপিট শুরু হয়। ঘরের জিনিসপত্র ভাঙে, একটা টেবিল ভেঙে পড়ে যায়। হঠাৎ আসলাম কোমর থেকে ছুরি বের করে শাহেদের পেটে ঢুকিয়ে দেয়। শাহেদ রক্তাক্ত, কাপা কণ্ঠে, তুই জানিস না এই খনির সব পেপার সব আমার মেয়ের নামে। সে ছাড়া কেউ সাইন করতে পারবে না, আর সে এখন শিশু, সাইন করলেও কোর্ট মেনে নেবে না। আসলাম তার সামনে একটা পেপার ফেলে দেয়। এখানে সাইন কর, না হলে তোর বউয়ের পরিণতিও। শাহেদ মাথা নেড়ে দেয়। আমি মরবো, কিন্তু মেয়ের ভবিষ্যৎ বিক্রি করব না। আসলাম ক্ষিপ্ত হয়ে আবার ছুরি চালিয়ে দেয়। শাহেদ নিস্তেজ হয়ে পড়ে যায় মাটিতে। রেবেকা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু আসলাম এবার তাকেও ছুরি মারে। কিছু মুহূর্তের মধ্যে রক্ত ভেসে যায় ঘর। দূর থেকে সবকিছু দেখে ফেলে একজন শ্রমিক আবুল। সে খনির অন্ধকার কোণে দাঁড়িয়ে কাঁপছে, তার মুখে ভয় জমে গেছে। সব দেখে সব জেনে সে সরে যায় নিঃশব্দে, কাউকে কিছু না বলে। বর্তমান। সায়না ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে এসে সজীবকে জিজ্ঞেস করে, তার মানে আবুল চাচাই তোমাকে পরে সব বলেছে? হ্যাঁ, এই আবুল চাচাই তোমাকে সব বলেছিল। কিন্তু তোমার বাবা তাহলে কোথায় ছিল? আসলাম চৌধুরী জানতো যে আমার বাবাই এখানকার সব কিছু, তাই সে প্রথমে আমার বাবাকে খুন করে, তারপর তোমার বাবা মাকে খুন করেছিল। আমি সেদিন ওই ঘরেই ছিলাম যখন আসলাম চৌধুরী আমার বাবাকে মারছিল। তখন আমি ভয়ে লুকিয়েছিলাম। আসলাম চৌধুরী সব বলেছিল যে সেই খনি দখল করবে আর এখানে তাদের কাছে যাবে এবং সব কিছু হাতিয়ে নেবে। সে চলে যাওয়ার পর আমি বেরিয়ে এসে বাবাকে ধরে কান্না করেছিলাম। বাবা আমাকে বলেছিল তোমাকে রক্ষা করতে, এই খনি রক্ষা করে। আর তারপর আমার বাবা ওই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর পরে আসলাম চৌধুরী সব দখল করে নেয়। তোমাকে সে পুষিয়ে বড় করেছে, তার এইটাই কারণ, সময় মতো তোমার থেকে সব লিখে নিতে। এসবের পরে আমি খনি থেকে বাহিরে চলে গিয়েছিলাম আমার নিজের বাড়িতে। যখন আমার বয়স 20 বছর, মানে আজ থেকে 8 বছর আগে আবার এখানে এসেছিলাম। এতদিনে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। এই 8 বছরে আসলাম চৌধুরীর সব কিছু আমি পর্যবেক্ষণ করেই সেই রাতে সবাইকে কচু কাটা করে এখান থেকে বের করে দিয়েছিলাম।
কোনো প্রকারে আসলাম চৌধুরী পালিয়ে গিয়েছিল। এই সব কিছু তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য করেছি আমি, কারণ এটা আমার বাবার সাথে দেওয়া প্রতিশ্রুতি ছিল। এসব শুনে সায়না যেন আকাশ থেকে পড়ল। সায়না বলে, তুমি আমার জন্য এত কিছু করলি। সেই রাতে তোমার মারামারির কথা আমি ভুলতে পারিনি। এখনো মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। দর্শক বন্ধুরা, চলুন সেই রাতে কি হয়েছিল জেনে আসি। কিভাবে সজীব এই কয়লা খনি দখল করেছিল। 6 মাস আগের ঘটনা। কয়লার খনির মূল অফিস ভবনের চারপাশ, রাত 1টা, চারদিকে নিস্তব্ধতা, শুধু কয়লার গন্ধ আর রাতের ভারী নিঃশ্বাস। দূরের পাহাড়ের ওপারে বজ্রপাতের আলো মাঝে মাঝে অন্ধকারকে ফাঁকি দিচ্ছে। খনির মূল অফিস ভবনের চারপাশে অনেকগুলো গুন্ডা অবস্থান নিয়েছে। এরা আসলাম চৌধুরীর ভাড়াটে বাহিনী। তাদের হাতে AK-47, চাপাতির শটগান। এক একজনের চোখে আগুন, হাতে রক্তের স্বাদ। অফিসের ভেতর আসলাম চৌধুরী বসে আছেন, চোখে ঠান্ডায় হিংস্রতা। ঠিক তখনই দূরে গাড়ির ব্রেক, তারপর ধীরে ধীরে দরজার টুকটাক শব্দ। একটি কালো হুডি পরে, চোখে জ্বলন্ত আগুন নিয়ে, মুখে দাড়ির খোঁচা খোঁচা রেখা সজীব আসছে। চারিদিকে তার সঙ্গীরা ছড়িয়ে পড়েছে। সে একাই হাঁটছে অফিস ভবনের দিকে। সামনে প্রথম লাইন গার্ডদের সাথে সংঘর্ষ। প্রথম লাইন গার্ডরা এগিয়ে আসে। কার অনুমতিতে ঢুকেছিস রে? হ্যাঁ, সজীব কোনো কথা না বলে চোখে চোখ রাখে। তারপর ঝট করে কোমর থেকে ছুরি বের করে প্রথম গার্ডের গলা ছিঁড়ে দেয়। সাথে সাথে রক্ত ছিটকে পড়ে পাশের দেয়ালে। ছুরির কচকচ শব্দ, রক্ত পড়ার ঝাপটা, গার্ডের শেষ আর্তনাদ। পরপর কয়েকজন গার্ড ছুটে আসে। সজীব তাদের একজনের পা ফাঁদে ফেলে মাটিতে ফেলে দেয়, আর একজনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। একশোটে বুক চিরে দেয়ালের ওপাশে ছিটকে পড়ে সে। এরপর সে একটার পর একটা ছায়ার মতো গার্ডদের ফিরে দিচ্ছে। কারো গলা চিরে, কারো ঘাড় ভেঙে, আবার কারো মাথা থেতলে দিচ্ছে ইট দিয়ে। এই দৃশ্য যেন দোজখের এক রাত্রি। রক্তে ভিজে যায় খনির মাটি। সজীব দরজা ভাঙে কাঁধের এক আঘাতে। ভেতরে আসলাম চৌধুরী দাঁড়িয়ে, হাতে রিভলভার। পেছনে আরো 4 জন ভাড়াটে। আলো কম, বাতাস ভারী। আসলাম ঠান্ডা স্বরে বলে, তুই ভাবছিস তুই নায়ক? এই দুনিয়ায় ন্যায় বিচার বলে কিছু নেই, শুধুই ক্ষমতা আছে। সজীব ধীরে গর্জে ওঠে, সায়নার মায়ের রক্ত, তার বাবার রক্ত, আমার বাবার বুক চিরে যে জায়গা তুই দখল করেছিলি, আজ আমি সেই বুকের চেয়েও শক্ত হাতে তোকে শেষ করতে এসেছি। তোর কাছে পিস্তল আছে, আমার কাছে রাজার আইন। আজ কোনো আইন চলবে না, আজ চলবে শুধু রক্তের হিসেব। ভয়াবহ লড়াই শুরু। একের পর এক মৃত্যু, ভয়াল শব্দে গুলির শব্দ, ছুরির কাটা। হাড় ভাঙা আসলাম চৌধুরীর বাহিনী এক এক করে এগিয়ে আসে। সজীব তাদের থামিয়ে দেয় গুলির আওয়াজে, চাপাতির আঘাতে। একসময় একজন ছুরি নিয়ে সজীবের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সজীব তার হাত ধরে এমনভাবে মুচকে দেয় যে হাড় ভেঙে মাটিতে ছিটকে পড়ে সে। তারপর ছুরি নিয়ে তার বুক চিরে দেয়। খাঁচ 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 করে ছুরি ঠুকার শব্দ হয়। রক্ত ছিটকে পড়ে জানালার কাছে। মেঝেতে পড়ে থাকে মানুষের টুকরো। সজীব আর আসলাম দুজন দাঁড়িয়ে আছে মুখোমুখি, হাতে চাপাতি ও রিভলভার। হঠাৎ আসলাম গুলি ছোড়ে, একবার, দুবার, তিনবার। সজীব পাশ কাটিয়ে এগিয়ে যায়। 1 রাউন্ড গুলি তার হাত ছিঁড়ে দেয়, কিন্তু সে থামে না। সে ছুটে গিয়ে আসলামকে টেবিলের উপর ফেলে দেয়। একের পর এক ঘুষি, মুখে, পেটে, গলায়। এই ঘুষি আমার বাবার জন্য, এটা সায়নার বাবার জন্য, এটা সায়নার মায়ের জন্য। আসলাম হকচকিয়ে পড়ে যায়। সজীব তার মাথা ধরে ডেস্কে আছাড় দেয় 3 বার। আসলাম রক্তাক্ত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে, নিস্তেজ। কিন্তু ঠিক সেই সময় টেবিলের নিচ থেকে একটা স্মোক বোম ছুঁড়ে মাটিতে ফাটিয়ে দেয়। হঠাৎ পুরো ঘর কুয়াশায় ভরে যায়। সজীব চোখে ধোঁয়া মাখা অবস্থায় ছুরি উঁচিয়ে খুঁজতে থাকে, কিন্তু আসলাম এরই মধ্যে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঘরের ভেতর শুধু তার ফেলে যাওয়া রক্ত আর দেয়ালে ঠেসানো একখানা পেঁচানো মোচড়ানো ছবি, রেবেকার। সজীব গর্জে ওঠে, তুই পালাতে পারিস আসলাম, কিন্তু তোকে কবর আমি নিজে খননের মাটি দিয়ে বানাবো। যুদ্ধ শেষে রক্তে ভেজা মেঝেতে ছিন্ন বিচ্ছিন্ন লাশের মাঝে দাঁড়িয়ে আছে এখনকার বড় হয়ে ওঠা সায়না। সে শুধু অবাক হয়ে দেখছে। সে চারপাশে তাকিয়ে দেখে সজীব রক্তাক্ত হাতে তার বাবার পুরানো রুমাল দিয়ে মুছছে নিজের কাটা হাত। সায়না চুপচাপ তার সামনে আসে, চারপাশের বিভৎসতা দেখেও কিছু বলে না। বর্তমান। এই ছিল সেই রাতের ঘটনা। সজীব সায়নাকে বলে, এখনো বুক কাঁপছে তোমার? না, এখন শুধু প্রতিশোধ নেওয়ার পালা। এইসব কাহিনী আবুল চাচা জানেন? আমাকে ক্ষমা করে দাও সজীব, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তোমার উপর আমার কোনো রাগ নেই, তো ক্ষমা কিভাবে করব? তুমি আমার ভালোবাসা,
আর ভালোবাসার মানুষের ওপর রাগ অভিমান কোনোটাই করা যায় না। 3 দিন পর রাতের অন্ধকারে খনির চারপাশে অদ্ভুত সাইলেন্স। হঠাৎ কয়েকটা গাড়ির শব্দ, বিশাল হেডলাইটের আলোয় খনি এলাকা ঝলসে ওঠে। গাড়ি থেকে নামে এক ঝাঁক মুখোশধারী অস্ত্রধারী গুন্ডা। সবার মাঝখানে ধীরে ধীরে বেরিয়ে আসে আসলাম চৌধুরী, চশমা চোখে, মুখে ঘৃণা আর হিংস্রতা। আসলাম চৌধুরী উঁচু গলায় বলে, শায়নাকে নিয়ে আসো। এই মাটির মালিকানা আমার। এই মেয়ের নামে যত কিছু আছে সব আমার হবে। শায়না আমার। শায়না দৃঢ় কণ্ঠে সজীবের পাশে দাঁড়িয়ে বলে, তুমি আমার বাবা না আসলাম চৌধুরী, আমি সব জেনে গেছি। তুমি আমার মা বাবার খুনি, আজ তোমাকে সেই খুনির মূল্য দিতে হবে। সজীব শীতল চোখে তাকিয়ে বলে, খেলা অনেক আগেই শেষ হয়ে গেছে চৌধুরী সাহেব, এখন শুধু তোর সাজা দেওয়ার বাকি। সেদিন তোর ঠিকই পালিয়ে গিয়েছিলি, কিন্তু আজ তুই পালাতে পারবি না। আমার সাথে যারা আছে তারা মৃত্যুকে কিনে ফেলেছে। তুই তো একটা কয়লা টেনেই বড় হওয়া ছোঁয়া, আমায় মারবি? সজীব নিঃশব্দে গলায় স্মার্ট কমিউনিকেশন ডিভাইস চালু করে। এন্ট্রি কোড 924, অটো ড্রোনস অ্যাক্টিভেট। চারপাশে হঠাৎই শোনা যায় ড্রোনের হুইসলিং শব্দ। ওপর থেকে উড়ে আসে অটোমেটেড গার্ড ড্রোনস, যা সজীবের বানানো নিজস্ব যুদ্ধ প্রযুক্তি। তারা মুহূর্তেই আসলাম চৌধুরীর দলের উপর রেড লেজার টার্গেট করে। সজীব চিৎকার করে বলে, শুরু করো অভিযান কালো অগ্নি। শুরু হয় বিভীষিকাময় যুদ্ধ। চারদিকে গুলি, লেজার বিস্ফোরণ, রক্তের গন্ধে বাতাস ভারী। শায়না একটা মেশিন গান তুলে দাঁড়ায়। শায়নার চোখে পানি, ঠোঁটে শক্ত। এই সেই মানুষ যে আমার শৈশব কেড়ে নিয়েছিল, আজ ওর রক্তে মাটি লাল হবে। আসলাম চৌধুরী মৃত্যুর মুখে গুলি খেয়ে পড়ে হাসতে হাসতে বলে, তোরা ভাবছিস আমাকে মেরে ফেললেই সব শেষ? আমার পেছনে যারা আছে তারা তোদের গিলে খাবে। সজীব ধীরে ধীরে এগিয়ে যায়, হাতে এনার্জি ছুরি। তুই মানুষ না, এক বিষাক্ত ক্যান্সার। আজ শেষ করতে হবে তোকে, না হলে আরো কোনো সায়না, আরো কোনো শিশু এবং কোনো স্বামী স্ত্রী রক্ষা পাবে না। সজীব আসলামের বুকে ছুরি বসিয়ে দেয়। আসলামের চোখ উল্টে যায়। শায়না তাকিয়ে থাকে, স্তব্ধ, চোখ ভিজে। আগুনের আলোয় ঝলসে ওঠে খনির আকাশ। এখন থেকে এই খনি শুধু মাটির না, রক্তরও ইতিহাস বয়ে বেড়াবে। আর আমি এই রক্তে শপথ নিচ্ছি, যতদিন বাঁচবো অন্যায়ের বিরুদ্ধে এভাবেই দাঁড়িয়ে থাকবো। 1 সপ্তাহ পর সন্ধ্যার আকাশে রাঙা আলো ঝুলে আছেন, যেন রক্তিম এক অতীতের সাক্ষ্য বহন করছে। পাহাড়ের গায়ে নেমে আসছে হিমেল ছায়া। কয়লার খনির পাশে ছোট্ট এক টিলার চূড়ায় দাঁড়িয়ে আছে শায়না ও সজীব। সব কিছুই যেন স্তব্ধ, চারপাশে নিস্তব্ধতা। শুধু মাঝে মধ্যে শোনা যাচ্ছে শুকনো পাতার মৃদু খসখসে আওয়াজ আর দূরে পাখিদের ঘরে ফেরা ডাক। শায়না সজীবের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছে, চোখ দুটি অদূরে পাহাড়ের ঢালে, গলায় একরাশ প্রশান্তি, কিন্তু হৃদয়ে গভীর কিছু বলার ব্যাকুলতা। শায়না নরম কণ্ঠে বলে, তুমি জানো, আমার জীবনে যতবার অন্ধকার নেমেছে, ঠিক ততবারই তুমি এসেছো আলো হয়ে। তুমি না থাকলে আমি কি করে বাঁচতাম জানি না। সজীব একটু নিচু হয়ে শায়নার দিকে তাকায়, তার চোখে জলের ছায়া, অথচ ঠোঁটে একটুখানি হাসি। তুমি ছাড়া আমার কোনো দিক ছিল না সায়না। এই বুকটা পুড়েছে প্রতিদিন, শুধু তোমাকে ঠিকমতো আগলে রাখতে না পারার দুঃখে। আজ শুধু বলতে চাই, তুমি আমার চিরকাল আমার। শায়না ধীরে ধীরে সজীবের সামনে এসে দাঁড়ায়, তার দুটি গাল ধরে, চোখে চোখ রেখে বলে, তুমি শুধু ভালোবাসা দাওনি সজীব, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। এই হৃদয়টা তুমি ছাড়া আর কারোর জন্য বাজে না। আমি আজন্ম তোমার, আর কেউ নয়। সজীব এক পা এগিয়ে এসে তার কপালে চুল সরিয়ে দেয়। মুহূর্তেই তাদের চোখের মাঝে জ্বলে ওঠে এক তীব্র আকর্ষণ। বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে যায়, যেন সেই চুম্বনের প্রতীক্ষায়। সজীব ধীরে ধীরে তার ঠোঁট এগিয়ে আনে শায়নার ঠোঁটের কাছে। এক চিরন্তন অবিচ্ছেদ্য চুম্বনে জড়িয়ে পড়ে দুজন। চারপাশে নিস্তব্ধতায় যেন ধ্বনিত হয় হৃদয়ের শব্দ। সজীব তার বুকের মধ্যে শায়নাকে টেনে নেয়। ভালোবাসার গভীর অনুভব শরীর ছুঁয়ে মন পর্যন্ত বিস্তার লাভ করে। সজীব ঠোঁট ছুঁয়ে কানের কাছে ফিসফিসিয়ে করে বলে, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না সায়না। এই জীবনে, পরের জীবনেও শুধু তুমি। শায়না চোখ বন্ধ করে তার বুকে মুখ লুকিয়ে ফেলে। দুজন একে অপরকে জড়িয়ে রাখে, যেন এই জগতের আর কিছুই তাদের স্পর্শ করতে পারবে না। যেন তাদের শরীর নয়, আত্মা আজ মিলিত হয়েছে। পাহাড়ের ওপার থেকে ধীরে ধীরে উঠে আসে চাঁদ। চাঁদের আলোয় তাদের জোড়া ছায়া
পড়ে পাহাড়ের গায়ে, একটি চিরন্তন প্রেমের ছায়া যা হারায় না কোনো দুঃখে, কোনো লড়াইয়ে। ভালোবাসা সব অন্ধকারকে আলো করে তোলে।